আদরিনী। আশুথিনী হাওলাদার, ছদ্মনাম। পর্ব -28। তিয়ানা সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়। চোখের দৃষ্টি কঠোর, হাত রাগে মুষ্টিবদ্ধ করা। রাতে ঘরে না পেয়ে তখন তিয়ানার খোঁজে এই বাড়িতে এসেছে সে। মেঘালয় তার দিকে কঠোর দৃষ্টি নিয়ে তাকালেও সেদিকে পাত্তা দেয় না তিয়ানা। নিজের মতো নেল কাটার দিয়ে হাতে পায়ের নখ কেটে যাচ্ছে সে। এমন ভাব তার আশেপাশে সে ছাড়া আর কেউ নেই। তিয়ানার এমন আচরণে মেঘালয়ের রাগ হচ্ছে। বসে না থাকতে পেরে উঠে দাঁড়িয়ে তিয়ানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সোফা থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেঘালয়ের হঠাৎ আচরণে কিছুটা বিস্মিত হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর, এসব কি মেঘ ভাইয়া? রাগে মেঘালয়ের মাথার রগ টকবক করছিল, তার মধ্যে তিয়ানার তাকে ভাইয়া ডাকা যেন আরো রাগিয়ে দেয় তাকে। আশেপাশে তাকিয়ে বেড সাইডের টেবিলে থাকা টেবিল ল্যাম্প তুলে রেগে আচার মারে মেঘালয়। তিয়ামা হতভম্ব হয়ে যায় এমনও কাণ্ডে। ভয় ঢোক গিলে চোরা চোখে তাকিয়ে দুঃখী স্বরে বলল, আন্ডারস্কোর, আমার স্বাদের মাটির হারিকেন ল্যাম্প। মেঘালয় ভ্রু কুটি করে তাকায়। সেটা দেখে মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় তিয়ানা। মেঘালয় রাগী রাগী কণ্ঠে ধমকে উঠে বলল, আন্ডারস্কোর, এই বাড়িতে কি করছিস? তিয়ানা মুখ থেকে হাত সরিয়ে ধীর স্বরে বলল, আন্ডারস্কোর, আমার বাড়ি আমি আসবো না। আন্ডারস্কোর, না আসবি না। আসার আগে আমার পারমিশন নিয়েছিস? তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল, আন্ডারস্কোর, আপনার পারমিশন কেন নিব? তিয়ানার হাতের বাহু ধরে চিবিয়ে চিবিয়ে ধমকে বলে মেঘালয়, আন্ডারস্কোর, আই অ্যাম ইউর হাজবেন্ড। হেসে দেয় তিয়ানা। তিয়ানার হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে মেঘালয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় বসে পড়ে। খানিক্ষণ পর হাসি থামিয়ে বলে উঠল, আন্ডারস্কোর, রিয়াল্লি আপনি আমার হাজবেন্ড? আপনি তো আমাদের বিয়েটাকেই মানেন না, তাহলে হাজবেন্ড কি করে হন? জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে তিয়ানা, আন্ডারস্কোর, আমি আপনার বাড়ি ছেড়ে এসেছি। আমি কখনো ফিরব না। আপনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারেন। একক উদ্ধৃতি চিহ্ন। তিয়ানার এখনো কথায় হতবাক হয়ে যায় মেঘালয়। হাসি পাচ্ছে তার প্রচন্ড, সাথে তীব্র রাগ। রেগে বলল, আন্ডারস্কোর, তুই আমার বউ তিনু। আমি একবারও বলেনি বিয়ে মানি না, শুধু এটা বলেছি আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না। বিকজ আই লাভ হার। তাছাড়া তোর আর আমার মধ্যে সব হয়ে গেছে। গত 1 মাসে বেশ কয়েকবার কাছাকাছি এসেছি আমরা, তাই আমি তোকে ছাড়তে পারবো না। মেঘালয়ের বলা প্রতিটা কথায় বুকের ভিতর তীব্র যন্ত্রণা শুরু হয় তিয়ানার। ধম বন্ধ হয়ে যাবার মতো অনুভূতি হয় তার। মনে হলো সে শ্বাস ফিরাতে পারছে না। বুকের তীব্রতর যন্ত্রণার সাথে মস্তিষ্কে একটা কথা ঘোরপাক খাচ্ছে তিয়ানার। আচ্ছা, তার সাথে ফিজিক্যালি ইনলভ হওয়ার ফলে কি মেঘালয় তাকে দায়বদ্ধতা ভাবছে? তাকে না ছেড়ে নিজের দায়িত্ব পালন করছে? কে বাড়ি ফেরার পর থেকে তুলিকাকে আনমো না, চিন্তিত, দুঃখিত দেখছে সাদিদ। কি হয়েছে জানতে ইচ্ছে করলেও প্রশ্ন করা হয়ে ওঠেনি তার। শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পর মেয়ে বাড়িতে এলো। মেয়ের সাথেও দুটো কথা বলা হয়নি তার। মেয়ে ঘর থেকে বের হয়নি। মা মেয়ে দুজনের হঠাৎ চুপ হয়ে যাওয়া ভাবাচ্ছে সাদিদকে। খাওয়া দাওয়া শেষ, ঘরে এসেছে অনেকক্ষণ, রাত প্রায় 1:30 বাজে, কিন্তু তুলিকা বেকনিতে গিয়ে সেই যে বসেছে, ঘরে আসার নাম নেই। তুলিকার হঠাৎ চিন্তা, নীরবতা, কারণ কি? ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিল সাদিদ। তুলিকা ঘরে না ফেরায় শোয়া থেকে উঠে বেকনিতে যায় সে। বাইরে আজ একটু বেশি শীত পড়েছে, আর সেই শীতের মধ্যে কি না গায়ে কিছু না জড়িয়ে বেকনিতে বসে আছে তুলিকা। তুলিকার এসব কাণ্ডে মনে মনে বেশ রাগ হয় সাদিদের, তবে বরাবরের মতো নিজের মনের ভাব নিজের মনে দমিয়ে রেখে খাটের উপর থেকে তুলিকার চাদর তুলে নেয় সে। বেকনিতে গিয়ে পিছন থেকে তুলিকার গায়ে চাদর জড়িতে দেয় সে। প্রচন্ড শীতের মধ্যেও তুলিকার আজ শীত লাগছে না। সাদিদের উপস্থিতিও সে টের পায়নি, আর না শরীরে চাদর জড়ানো। তার মাথায় শুধু নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। পাশের ঘরে মেয়ে আর মেয়ের জামাই আছে, কথা কাটাকাটির শব্দও শোনা যাচ্ছে। ভাবাচ্ছে তাকে, মেয়ের সংসারটা টিকবে তো? টিকলেও কি তার মতো করে জীবন কাটাতে হবে তার সন্তানকে? সাদিদের ডাকে সস্মিত ফিরে পায় তুলিকা। পাশে সাদিদ দাঁড়িয়ে আছে, টের পায়নি সে। তার শরীরে চাদর জড়ানো দেখে এক পলক তাকায় সাদিদের দিকে। বুঝতে বাকি নেই সাদিদ দিয়েছে। কিছু বলে না তুলিকা, বলতে ইচ্ছে করছে না তার। সাদিদের থেকে দৃষ্টি সরিয়ে বাইরে দেখে সে। বাইরে রাতের অন্ধকার সাথে কুয়াশাকে কালো ধোয়ার মতো লাগছে। তুলিকার নীরবতা দেখে সাদিদ গলা খাকারি দিয়ে বলল, আন্ডারস্কোর, এই শীতে এখানে দাঁড়িয়ে আছো কেন? শরীর অসুস্থ করার চিন্তা ভাবনা করছো নাকি? মৃদু হাসে তুলিকা, বলল, আন্ডারস্কোর, মনের অসুখ তো বড় অসুখ। শরীরের অসুখ হলে ওষুধ দিয়ে ছাড়ানো যাবে, মনেরটা কি করে ছাড়াবো? তুলিকার প্রশ্নের উত্তর দেয় না সাদিদ। উত্তর নেই তার কাছে। কি বলবে সে? তুমি তোমার শাস্তি পাচ্ছ, কিন্তু কি করে বলবে সে? গত 21 বছর ধরে তো শাস্তি দিয়ে আসছে, আর কত? তুলিকা সাদিদের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর, এতদিন, এত বছর ধরে এতভাবে শাস্তি দিয়েও আমার শাস্তি মৌকুফ হয়নি, তাই না?
সাদিক বুঝতে না পেরে বলল, আন্ডারস্কোর মানে? তাচ্ছিল্য হাসে তুলিকা, বলল, আন্ডারস্কোর, শুধুমাত্র আমাকে শাস্তি দিতে মেঘ রাজি না সত্ত্বেও তুমি আমার মেয়েকে মেঘের সাথে জোর করে বিয়ে দিলে? আমাকে শাস্তি দেওয়ার এত নেশা তোমার? হতভম্ব হয়ে যায় সাদিদ, মাথা ফাঁকা ফাঁকা লাগলো তার। জোর করে মানে? মেঘের সম্মতি নিয়ে তো বিয়ে হয়েছে। সাদিদের বুকে ধক করে ওঠে। আমতা করে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আন্ডারস্কোর মোমানে কি বলছো? মেঘ তো রাজি ছিল। হাউমাউ করে কেঁদে দেয় তিয়ানা। নিজে এতদিন ধরে সব কষ্ট সহ্য করলেও আজ নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারছে না সে। এত বছর তুলিকার এমন কান্না দেখে ভয় পেয়ে যায় সাদিদ। সে ভুল কিছু করে বসল না তো? তুলিকা রেলিং ধরে ফ্লোরে বসে পড়ে। সাদিদও তার পাশে বসে। তুলিকার গাল দু হাতে ধরে কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল সাদিদ, আন্ডারস্কোর কি হয়েছে তুলি? বলো, আমার ভয় হচ্ছে। আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি তো? ততক্ষণে কান্না থেমে যায় তুলিকার। ফুপাচ্ছে সে। গালে গড়িয়ে পড়া জলগুলো হাতের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তুলিকার চোখের দিকে তাকায় সে। তুলিকা সাদিদের চোখে চোখ রেখে বলল, আন্ডারস্কোর আমাদের মেয়ে ভালো নেই সাদিদ। বড় ভুল হয়ে গিয়েছে। তিনুকে ভাগ্যবাসে না মেঘ, মেঘ অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে যায় সাদিদ। মুখ থেকে টু শব্দ বের হয় না তার। হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে থাকে সে। তারা দুজনে নিজ মনে ভাবছে, তাদের আদরের সন্তানের জীবনটা তাদের মতো হবে না তো। স্কোর আদরিনী আশুথিনী হাওলাদার ছদ্মনাম। পর্ব -29। নিজ ঘরে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। ইদানিং তার কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। সেদিন রাতের কথা কাটাকাটির পর মেঘালয় মাঝরাতে বাড়ি থেকে চলে যাওয়ার পর কোনো ফোন বা মেসেজ তাকে দেয়নি। হয়তো মেঘালয়েও সবকিছুর শেষ চাচ্ছে। ঘরের দরজা খোলা শব্দ পায় তিয়ানা। তবে নিজের ভাব গতির পরিবর্তন করে না সে। দরজা চাপিয়ে বোনের পাশে এসে বসে তিলাত। মাত্র 1 মাসে চেহারার হাল বেহাল হয়ে গেছে বোনটার। তিলাতের হঠাৎ করে প্রচণ্ড রাগ জন্ম নেয় মেঘালয়ের প্রতি। সে তো তাকে বিশ্বাস করেছিল। বিশ্বাস করে নিজের বোনকে মেঘালয়ের হাতে তুলে দিয়েছিল। আর মেঘালয় বিশ্বাস ভাঙল। নিজেকে শান্ত করে তিলাত নিজ মনে হাসার চেষ্টা করে ঠাট্টার স্বরে বলল, আন্ডারস্কোর তিনু তুই দিন দিন কেমন প্যাঁচা মুখী হয়ে যাচ্ছিস। 3 দিন হলো বাড়িতে আসছিস আর সারা শব্দ নেই তোর। এত ভালো কবে হলি? আমি তো ভাবতাম আমার পিছনে লাগাই তোর কাজ। বলে কিছুক্ষণ হেসে তিয়ানার দিকে তাকায় তিলাত। তিয়ানার কোনো হেলদোল নেই। মন খারাপ হয়ে যায় তার। আদরের বোনের এমন অবস্থা মেনে নিতে পারছে না তিলাত। হেরে যায় না সে বসা থেকে উঠে রুমটা ঘুরে ফিরে দেখে তিয়ানাকে খুঁচিয়ে বলে, আন্ডারস্কোর ছি, তিনু তোর ঘরের একদম যাতা অবস্থা, দুর্গন্ধ আসছে। ইয়াক, কি করে থাকিস তুই এসব দুর্গন্ধ নিয়ে? উমহুম তিয়ানার কোনো প্রতিক্রিয়া নেই। এইভাবে চোখ বন্ধ করে বসে আছে সে। যেন ঘরে সে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বুকটা কেমন ভারী হয়ে আসে তিলাতের। অন্য সময় হলে এই কথাগুলো বলার অপরাধে তিয়ানা তাকে সারা বাড়ি দৌড় করাতো, কিন্তু এখন কষ্ট হয় তার বোনকে এই অবস্থায় দেখে। তিলাত দাঁড়ায় না, ঘরে থেকে বের হয়ে যায়। মেঘালয়ের সাথে দেখা করতে হবে তাকে। জানতে হবে মেঘালয় কেন করছে এসব। সে কি চায়? আসলেও কোন রুগী দেখতে পারছে না মেঘালয়। ভুল করছে বারবার সে। মাথায় শুধু তিয়ানার চিন্তা আসছে। তিয়ানাকে বড্ড কষ্ট দিয়ে ফেলছে সে। কিন্তু সব সত্যি তার সামনে আনতে হলে এইটুকু করতে হবে তাকে। তিয়ানার ব্যথিত ক্লান্ত মুখখানা তার চোখের সামনে ভেসে উঠছে। বুকে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হচ্ছে তার। সাথে মাথাটাও খুব ধরেছে, তাই নিজ কেবিনে এসে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকে সে। এই যন্ত্রণা, এই মাথা ব্যথা সারানোর একমাত্র ওষুধ হচ্ছে তিয়ানা। কিন্তু তিয়ানা তো দূরে, তার থেকে তার উপর অভিমান করে বসে আছে মেসে এটা। আজকাল বাড়ি ফিরতেও ইচ্ছে করে না তার। ঘরে ফিরে তিয়ানাকে দেখাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেখানে ঘরে ফিরে যদি বউকে না দেখে তবে ফিরে কি লাভ? কেবিনের দরজায় জোরে শব্দ হওয়ায় ভ্রু কুঁচকে মাথা তুলে তাকায় মেঘালয়। সামনে তিলাত দাঁড়িয়ে, চোখে অসম্ভব রাগ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তিলাতের রাগের কারণ বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হালকা হাসে মেঘালয়। ঠাট্টাময় কণ্ঠে বলল, আন্ডারস্কোর হঠাৎ কি মনে করে আপনার আবির্ভাব হলো শালাবাবু? উত্তর দেয় না তিলাত। চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকে সে। তা দেখে মুচকি হাসে মেঘালয়। হেসে বলল, আন্ডারস্কোর বসে কথা বলি। কোনো কথা না বলে শান্ত হয়ে চেয়ার টেনে বসে তিলাত। খানিকক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মেঘালয়কে প্রশ্ন ছুড়ে মারে, আন্ডারস্কোর কি চাস? চেয়ারে গা এলিয়ে এতক্ষণ তিলাতের দিকে তাকিয়েছিল মেঘালয়। তিলাতের প্রশ্ন ঠোঁট এলিয়ে হাসে সে। বিরক্ত হয়ে তিলাত বিরক্তিতে মুখ দিয়ে শব্দ বের করে সে। নিজের মাথা ঠিক রাখতে পারে না তিলাত রেগে গিয়ে কিছু একটা বলতে নিলে তাকে থামিয়ে দেয়। প্রশ্ন করল মেঘালয়, আন্ডারস্কোর কি খাবি? চা না কফি? রাগে হিসহিসিয়ে উঠে তিলাত। নিজেকে কন্ট্রোলে না রাখতে পেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেয়ারে সজোরে পা দিয়ে লাথি মারে সে।
তবে সেসবে মেঘালয়ের তেমন একটা ভাবান্তর হয় না। সে আগের মতো চেয়ারে গা এলিয়ে বসে হাসতে থাকে। তিলাত টেবিলের উপর জোরে থাপ্পড় মারে। তার থাপ্পড়ে ফলে টেবিলে থাকা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। মেঘালয় এক নজর সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, আন্ডারস্কোর, মাথা ঠান্ডা কর। রেগে গিয়ে চিল্লিয়ে বলে তিলাত, আন্ডারস্কোর, মাথা ঠান্ডা করব? যার বোনের আজ এই অবস্থা সে মাথা ঠান্ডা করবে? তুই জানিস আমার বোনের কি অবস্থা তুই করেছিস? আমার বোন বোবা হয়ে গিয়েছে, কারো সাথে কথা বলছে না। আমি হাজারটা খুঁচিয়ে কথা বললেও ও এখন আর খেপে যায় না। সবটা তোর কারণে হয়েছে মেঘ। আমি তোকে বিশ্বাস করেছিলাম। একক উদ্ধৃতি চিহ্ন। তিলাতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মেঘালয়। তিলাতের বলা শেষে তাকে প্রশ্ন করল মেঘালয়, আন্ডারস্কোর, এখন বিশ্বাস করিস না? আন্ডারস্কোর, না। আকপটে উত্তর দেয় তিলাত। তিলাতের এমন উত্তরে খানিকটা খারাপ লাগে মেঘালয়। বন্ধুর তাকে অবিশ্বাসে বুক কেঁপে উঠে, তার মলিন হয়ে যায় মুখ। হালকা হাসার চেষ্টা করে বলল সে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে তিলাত। তেড়ে ওঠে তিলাত। আন্ডারস্কোর, আমার বোনকে কষ্ট দেয়াটা ভালো হচ্ছে? আন্ডারস্কোর, তোর বোনকে আমি ভালোবাসি। তিলাত চোখ মুখ খিচে উত্তর দেয়, আন্ডারস্কোর, আমি বিশ্বাস করি না। দুদিন আগে হলেও আমি বিশ্বাস করতাম তুই আমার বোনকে ভালোবাসিস, কিন্তু আজ বিশ্বাস করতে পারছি না। পরিস্থিতি বা তোর আচরণ বিশ্বাস করতে দিচ্ছে না আমাকে। থেমে যায় তিলাত, কিচ্ছুক্ষণ চুপ থেকে ধরা, তবে কঠোর স্বরে বলে, আন্ডারস্কোর, আমার বোন যদি চায় তোকে ডিভোর্স দেবে, অন্যরা না চাইলেও, তাতে আমি আমার বোনকে সাপোর্ট করব। আসছি। দাঁড়ায় না, তিলাত গটগট করে হেঁটে চলে যায়। মেঘালয় অবাক দৃষ্টি নিয়ে তিলাতের যাওয়ার পথে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হালকা হাসে সে। রাতে বেশ দেরি করে বাড়ি ফেরে মেঘালয়। বাড়িতে এসে পরিবারের সবাইকে এত রাতে ড্রয়িং রুমে দেখে এক পলক তাদের দিকে তাকিয়ে তাদের এক প্রকার উপেক্ষা করে নিজ ঘরে চলে যায় সে। চোয়াল শক্ত হয়ে আসে অভিকের। হুঙ্কার দিয়ে মৌমিতার উদ্দেশ্য বলে উঠে সে, আন্ডারস্কোর, তোমার ছেলে চাচ্ছে কি? এভাবে উপেক্ষা করে চলে যাওয়ার মানে কি? মৌমিতা একবার উপরে ছেলের ঘরের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল, আন্ডারস্কোর, সারাদিন পর এত রাতে এসেছে, হয়তো ক্লান্ত, তাই কথা না বলে চলে গিয়েছে। ধমকে উঠে অভিক। আন্ডারস্কোর, ছেলের হয়ে কথা বলবে না। তোমার ছেলেকে কি বিয়ের জন্য জোর করা হয়েছিল? নিজ ইচ্ছেতে বিয়ে করে এসবের মানে কি? নিজের অরেমিকাকে বিয়ের করার যখন এত ইচ্ছে ছিল, তাহলে আমার তিনু মায়ের জীবন কেন নষ্ট করলো? আন্ডারস্কোর, আমি কথা বলছি মেঘের সাথে। অভিক কণ্ঠস্বর উঁচু করে বলে উঠল, আন্ডারস্কোর, তোমার ছেলের জন্য যদি আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, তো তোমার ছেলেকে ত্যায্য সন্তান করতেও আমার বাধবে না। নিজ ঘর থেকে অভিকের চেঁচামেচি শুনলেও সেটা কানে নেয় না মেঘালয়। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সে। বিছানায় শুতে তিয়ানার কথা প্রচন্ড মনে পড়ে যায় তার। এই একটা মাস প্রতিদিন তিয়ানাকে সে তার বুকে নিয়ে ঘুমাতো। দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর বৃথা চেষ্টা করে মেঘালয়। তিয়াসার কিছু ছবি হাতে নিয়ে সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তিয়ানা। তার মনে শুধু একটা কথা, বারংবার ফিরে ফিরে আসছে, মায়ের করা যাওয়া পাপে কি আজ তার এই দশা? পিছন থেকে তিয়ানার ঘাড়ে কেউ হাত রাখে। পিছন ফিরে তিলাতকে দেখে মৃদু হাসে তিয়ানা। তিলাতকে বসতে বলে নিজে সরে গিয়ে জায়গা দেয় বসার। তিলাত বোনের পাশে বেলকনির ফ্লোরে বসে পড়ে। তিয়ানার হাতে তিয়াসার ছবি দেখে থমকায় তিলাত। তিয়ানার কাছে কি করে ছবিগুলো আসলো? আবার নিজ মনে বলে হয়তো তিয়ানা এগুলো তুলিকার ছবি ভেবে দেখছে, তাই হাসার চেষ্টা করে বলল, আন্ডারস্কোর, আম্মু আব্বুর বিয়ের ছবি নিয়ে কি করছিস? দেখছিস নাকি? দেখি, এদিকে দে, আমিও দেখি। উদ্ধৃতি চিহ্ন। তিয়ানা ভাইয়ের দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল, আন্ডারস্কোর, মায়ের ছবিগুলো দেখছি আর ভাবছি, মায়ের করে যাওয়া পাপের ফল সন্তান হিসেবে আমি ভোগ করছি কিনা। একক উদ্ধৃতি চিহ্ন। থতমত খায় তিলাত। গলা শুকিয়ে আসে তার। বার কয়েক চোখহ পিট পিট করে হাসার চেষ্টা করে বলে, আন্ডারস্কোর, কি বলছিস? আম্মুরোর আবার কিসের পাপ? ভাইয়ের থতমত ভাব দেখে ঠোঁট এলিয়ে শব্দ করে হাসে তিয়ানা। তিয়াসার একটা ছবি নিজ হাতে তুলে ছবিটার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আন্ডারস্কোর, এটা তো আমাদের মায়ের ছবি, তাই না ভাইয়া? যার নাম তিয়াসা, যিনি আমাদের গর্ভধারিণী, তাই না? মেয়ের জন্য গ্লাসে করে গরম দুধ নিয়ে আসছিল তুলিকা। বারান্দায় এসে মেয়ের বলা কথাগুলো শুনে তার বুক ধরফর করে ওঠে। হাত থেকে দুধের গ্লাস ফ্লোরে পড়ে যায়। হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে সে। আদরিনী আশুথিনী হাওলাদার ছদ্মনাম। পর্ব -30। দরজায় খিল আটকে বসে আছে তুলিকা। অতিরিক্ত ভয়ে শরীর কাঁপছে তার। ঘুরে ফিরে মাথায় একটা প্রশ্ন আসছে, তিয়াসা কি শেষ অবধি তার মেয়েকেও কেড়ে নিল? বোন হয়ে বোনের সব কেড়ে নিয়ে ক্ষান্ত হল না? শেষে তার সন্তানকেও? ডুকরে কেঁদে ওঠে তুলিকা। তার আর যন্ত্রণাগুলো সহ্য হচ্ছে না। এর চেয়ে হয়তো তার মরণ ভালো ছিল। মরে গিয়েও তার সব সুখ কেড়ে নিয়ে গেল তিয়াসা।
আজ প্রথম তুলিকার ভীষণ ক্ষোভ জন্ম নেয় নিজের বোনের প্রতি। পাশের ঘরে থেকে শোনা যাচ্ছে সাদিদ তিয়ানাকে জিজ্ঞেস করছে কি করে সে এসব জানলো। সোফায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিলাত দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কিয়ে মাকে ডেকে যাচ্ছে। সাদিদ তিয়ানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, আন্ডারস্কোর তিয়া মা তুমি কি করে এসব জানলে? একক উদ্ধৃতি চিহ্ন। ফুপিয়ে ওঠে তিয়ানা, জলে চিকচিক করা চোখ নিয়ে বাবার দিকে তাকায় সে। কেঁদে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সাদিদ পরম যত্নে মেয়েকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, আন্ডারস্কোর বললে না কি করে জানলে? আন্ডারস্কোর কিছু মাস আগে রাতে যখন মেঘ ভাইয়াদের বাড়িতে খেতে গিয়েছিলাম আমরা, তখন তোমার আর পাপ্পির কথা শুনে ফেলি আমি। তুমি যখন পাপ্পিকে চগাদের দাঁড়িয়ে সব বলছিলে সিঁড়ির রুম থেকে, আমি শুনে নেই সব। মেয়ের কথা শেষে দীর্ঘশ্বাস গেকে সাদিদ, এটা তো হওয়ার ছিল, একদিন না একদিন তো জানি তো তিয়ানা। কিন্তু আজ তার তুলিকার জন্য বড্ড কষ্ট হচ্ছে, বুকের ভিতির কেমন খা খা করছে। তিয়ানা বাবার বুক থেকে মাথা তুলে প্রশ্ন করল, আন্ডারস্কোর আমার মা খুব খারাপ ছিল তাই না আব্বু? উত্তর দেয় না সাদিদ, মেয়ের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সে। বোনের কথাগুলো শুনে সেখানে আর দাঁড়ায় না তিলাত। বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভিতরের ক্ষতগুলো কেমন তাজা হয়ে উঠলি আবার। নিজের মায়ের তিয়াসা আরো বেশি ক্ষোভ জন্ম নেয় তার। আজ মানিসটা না থেকেও তাদের সংসারে আগুন লাগালো। সাদিদকে চুপ থাকতে দেখে তাকে হালকা ঝাঁকিয়ে জানতে চাইল তিয়ানা। সাদিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, আন্ডারস্কোর খারাপ ছিল না, শুধু দুজন ভালোবাসার মানুষের মধ্যে ঢুকে পড়েছিল, যার ফলাফল অনুসারে আমাদের সবার জীবন আজ এতটা অগুছালো। সাদিদের বলা শেষে উঠে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয় তিয়ানা। সাদিদ খানিকক্ষণ মেয়ের ঘরের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ ঘরের দিকে এগিয়ে যায়। সাদিদের ঘুম ভাঙ্গার পর তার কিছু মনে না থাকলেও নিজের অবস্থা দেখে সাথে নিজ ঘরে কাউকে না দেখলেও এটুকু বুঝে যায় গতকাল রাতে তার সাথে কেউ ছিল। তাদের মধ্যে সম্পর্ক হয়েছে। প্রথম সন্দেহটা তার তিয়াসার প্রতি হয়, কারণ তিয়াসা এর আগেও একবার সুযোগ নিয়েছিল। রাগ হয় সাদিদের, রেগে তিয়াসার ঘরে গিয়ে তিয়াসাকে ধমকেও আসে। তিয়াসা জানতো সে ছিল না, আর সে না থাকলে এই বাড়িতে দ্বিতীয় তুলিকা। তাহলে তুলিকা হবে হয়তো। তবে তিয়াসা সাদিদের ভুল ভাঙ্গায় না সে। নিজের সংসার খুয়ানোর ভয়, দোষ নিজের ঘাড়ে নিয়ে সাদিদের বিভিন্ন কটু কথাগুলো হজম করে নেয় সে। কিন্তু বিপত্তি বাধে মাস দেড়েক পর, যখন তুলিকা হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালাইজ হয় এবং জানতে লারে সে মা হতে চলেছে। থমকায় তিয়াসা, তুলিকা নিজেও বিস্মিত হয়। তিয়াসা জানতো সে ভুল করেছে, এরপর যা সে করবে সেটাও তার ভুল বটে, কিন্তু কি করার ছিল তার? সাদিদ তাকে মেনে না নিলেও তাদের সংসার জীবনের ততদিনে বহু বছর পার হয়ে গিয়েছিল। তাদের একটা সন্তানও ছিল। তাকে মেনে না নিলেও সাদিদ তার তিলাতকে কখনো দূরে সরায়নি, মেনে নিয়েছিল সে তিলাত। এবার যদি সাদিদ জেনে যায় তুলিকার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে, সাদিদকে সে কখনো আর পাবে না। তিয়াসা সেদিন নিজের সংসার বাঁচাতে দ্বিতীয়বার তুলিকার পায়ে পড়ে ভিক্ষা চায় সাদিদকে। বরাবরের মতো সেদিনও তুলিকা বোনকে বেছে নেয়, মেনে নেয় তিয়াসার কথা। আমেরিকা চলে যাওয়ার বাহানা করে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা থেকে যায় সে। এদিকে তিয়াসা নিজেকে সাদিদের সামনে প্রেগন্যান্ট দাবি করে। সবকিছু মৌমিতার দৃষ্টিগোচরে ছিল, এমনকি তুলিকার সিজার অবধি সে করেছিল। এবং তুলিকা নিজের সন্তানকে বোনের হাতে তুলে দেয়, যা সবটাই 8 বছর বয়সী মেঘালয় জেনে যায়। সেদিন স্কুল থেকে সোজা মায়ের হসপিটালে চলে আসে মেঘালয়। মায়ের কেবিনের সামনে এসে সবটা দেখে ফেলে সে। তার আন্টি আম্মু নিজের সন্তানকে কি করে বলিদান দিতেছিল। মেনে নিতে না পারলেও কাউকে সেটা জানতে অবধি দেয় না মেঘালয়। সে সত্যিটা জানে, নিজের মধ্যে গোপন রাখে বিষয়টা। একক উদ্ধৃতি চিহ্ন। বর্তমান হসপিটালে তিয়ানাকে কোলে নিয়ে ছোটাছুটি করছে তিলাত। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেকে তিয়ানা। পানির ছিটাতেও জ্ঞান ফিরছিল না তার। ভয় হয়ে যায় তিলাত। তৎক্ষণাৎ বোনকে কোলে তুলে হসপিটালে চলে আসে সে। তিয়ানাকে কেবিনে দিয়ে করিডোরে থাকা চেয়ারে বসে পড়ে তিলাত। ততক্ষণে তুলিকাও এসে পড়ে। মায়ের উপস্থিতি টের পেয়ে বসা অবস্থাতে মাকে ঝাপটে ধরে তিলাত। চোলহ থেকে তার জল গড়িয়ে পড়ে। মনে মনে প্রতিজ্ঞাও করে মেঘালয়কে তার বোনের কাছে ঘেঁষতে অবধি দেবে না সে। আজ মেঘালয়ের জন্য তার বোনের এই অবস্থা। ছেলের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় তুলিকা। নিজেকে উদ্ভ্রান্তের মতো লাগছে তার। তার সুখের সংসারটা কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এটা তো তার কাম্য ছিল না। এত কষ্ট কেন তার? পৃথিবীর সব যন্ত্রণা, সব কষ্ট যন্ত্রণা কি শুধু তার আর তার সন্তানদের জন্য? মায়ের থেকে সরে গিয়ে মা কে পাশে থাকা চেয়ারে বসে তিলাত। তুলিকা পাথরের মতো বসে থাকে। ভালো করে মা কে পর্যবেক্ষণ করে তিলাত। মনে হলো তার মা দিনে কেমন বুড়িয়ে গিয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেকে তিলাত। মেঘালয়ের প্রতি জমে থাকা রাগটা যেন তীর তীর করে বাড়ছে তার। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে। হাত কচলে করিডোরের মাথা থেকে মাথা অব্দি হাঁটতে থাকে নিজের রাগটাকে আয়ত্তে আনার জন্য।
তবে হেঁটে মেঘালয়ের কেবিন অবধি এসে মাথা বিগড়ে যায় তার। ভিতর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে। নিজেকে আটকাতে না পেরে মেঘালয়ের কেবিনের দরজায় জোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে সে। বৃষ্টির সাথে কোনো একটা বিষয় নিয়ে কতগা বলতে বলতে হাসছিল মেঘালয়। তখন কেবিনের দরজা জোরে ধাক্কানোর শব্দে ঘুরে তাকিয়ে দেখে তিলাত এসেছে। তিলাতকে দেখে মুখের হাসির রেখাটা বড় করে বলল, আন্ডারস্কোর, হঠাৎ তুই? আয় বসো। তিলাত একবার বৃষ্টি নামক মেয়েটার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে মেঘালয়ের দিকে তাকায়। রাগে সামনে থাকা টেবিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। তিলাতের এখনো কাণ্ডে রেগে যায় মেঘালয়, তবে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করে সে। বৃষ্টি হতভম্ব হয়ে যায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভীতু চোখে তিলাতকে দেখে সে। তিলাত দেখতে ভয়ঙ্কর লাগছে, রাগে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, শরীর কাঁপছে। তিলাত বড় বড় শ্বাস ফেলে রেগে চিল্লিয়ে বলল, আন্ডারস্কোর, তোর জন্য আমার বোন আজ হসপিটালাইজড, আর তুই এখানে বসে এই মেয়েটার সাথে হাসি ঠাট্টা করছিস। টিয়ানার অসুস্থতার খবরে চোখের দৃষ্টি শীতল হয়ে আসে মেঘালয়ের। অবাক কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর মানে? মেঘালয়ের প্রশ্নে তাচ্ছিল্য হাসে তিলাত। তাচ্ছিল্য স্বরে বলল, আন্ডারস্কোর, ভালোবাসিস নাকি আমার বোনকে? এই ভালোবাসা